খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের, পুড়ে গেছে কয়েকটি কক্ষ। এবার কুষ্টিয়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে বাংলাদেশে পাঠাতে পারেনি বিএসএফ। সিরাজগঞ্জ ভূমি অফিসে ঘুষ না দিলে হয় না কোনো কাজ, হাটিকুমরুল উড়াল সড়কের জন্য জমি অধিগ্রহণের টাকা পেতে ভোগান্তি। রাকিবুল আমাকে এত ঘুরা ঘুরা এখন বলতে হবে তোমার জমি নেই, আমার জমি নেই। রাকিবুল আছে, আকবর আছে, ঠিক আছে, এরা একটা চক্র করছে। এরা বলতেছে আমাদেরকে খরচা খাচ্ছি দিলে পরে আমরা টাকা উঠা দেবো। ঘুষ যদি তাকে দেওয়া শিকার হয় তাহলে মনে করেন যে তারা একটা ব্যবস্থা নিতে পারে বা এই ধরনের মনে করেন আমাদেরকে ইঙ্গিত জানায়। সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজারে দানের টাকার হিসাব নেই, আয়ের উৎস খুঁজতে গিয়ে মিলল অস্বচ্ছতা, জেলা প্রশাসনের হস্তক্ষেপে হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে কয়েকটি কক্ষ। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখন খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই রোগীদের নিরাপদে সরিয়ে পাঠানো হয় আশেপাশের বিভিন্ন হাসপাতালে। ধারণা করা হচ্ছে নিচতলার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। বৃহস্পতিবার রাত 9:30 খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের কাছে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়ায়। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতালের 15 তলা ভবন। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। বেসমেন্টে হঠাৎ করে একটা বাস্ট হয়েছে, কিছু একটা মনে হয় কিছু একটা পাইপ লিক করছে। আমি ওইখান থেকে দৌড়াই গেছি, আমরা 2-3 জন যাওয়ার পরে আর কি ওইখান থেকে ধোঁয়া বেরোনো শুরু করছে। রোগী যারা আছে, রোগীর স্বজনদের উপরে যারা ছুটোছুটি করছে, ধোঁয়ার কারণে মানুষজন বেশি প্যানিক হয়ে গেছে। আমরা 12 জনা ছিলাম আইসিইউতে, ওখান থেকে তাদেরকে নামায় আনলাম এবং খুব ঝামেলার ভিতরে ছিলাম। আগুন থেকে বাঁচাতে হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, পরে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তাদের। পেশেন্ট মারা যায়নি, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আইসিইউ সব রোগী বেরোনোর পরে আমরা বেরোইছি। এখন প্লিজ এখন কোনো কথা বলতে পারবো না, এখন কোনো কথা বলার অবস্থার মধ্যে নাই। কথা জানাবো, আপনাদেরকে জানাবো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রাথমিক ধারণা, নিচতলার জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। আগুন যদি একবার উপরের দিকে ওঠে, সে আগুন নিয়ন্ত্রণে রাখা যায় না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বেসমেন্ট থেকে আগুন উপরে উঠতে দিই নাই। রোগী থাকে উপরের দিকে কোনো আগুন যায় নাই, ধোঁয়াও যায় নাই। আগুনের সূত্রপাত বেসমেন্ট থেকেই, এবং এটা তদন্ত না করে বলা যাবে না যে কি বিদ্যুৎ থেকে নাকি জেনারেটর থেকে। শুধু সিটি মেডিকেল নয়, সব হাসপাতালেই অগ্নি নির্বাপন ব্যবস্থায় জোরদারের দাবি তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। একই সাথে এক্সিট বা বহির্গমন পথও সহজ রাখার দাবি সবার। তাপস সরকার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, অগ্নিকাণ্ডের কারণ জানা গেল কি, আর ফায়ার সার্ভিস কি বলছে জানাবেন? যদি খুলনায় যে গতকাল যে রাতের ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু খুলনার ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের একটা বহুতল ভবন, মানে সবচেয়ে বহুতল ভবনের একটা অগ্নিকাণ্ড গতকাল খুলনায় ঘটেছে। তারপরেও এই হাসপাতালে কিন্তু কোনো হতাহত ঘটনা ঘটেনি। রোগীদের খুব নিরাপদে এনারা বের করে নিয়ে যেতে পেরেছেন। এরা যারা বলছেন তারা কিন্তু প্রাথমিকভাবে যেটা বলছেন যে এখানে একটা জেনারেটর রুম ছিল, সেই জেনারেটর রুম থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের সাথে এই হাসপাতালের ম্যানেজার আছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে তারা কিভাবে জানতে পেরেছেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রোগীদের তারা কিভাবে এখান থেকে দ্রুত সরিয়ে নিতে পেরেছেন।
ধন্যবাদ। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল। এখানে বাইপাস সার্জারি সহ সকল ধরনের সেবা কার্যক্রম পরিচালিত হয়। গতকালকে যে দুর্ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক 9:30টার দিকে, অপ্রত্যাশিতভাবে আমাদের বেসমেন্টের একটি রুম থেকে সম্ভবত শর্ট সার্কিট, আমরা নট শিওর এই পর্যন্ত যে কোথা থেকে, আমাদের প্রাথমিক তদন্ত চলছে, সেখান থেকে আগুনের সূত্রপাত। তো সর্বশেষ রাত 2:30টা পর্যন্ত আগুন আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং ধোঁয়া সহ সকল কিছু নিয়ন্ত্রণে আসে। ওই মুহূর্তে আমাদের হসপিটালে প্রায় 250-র অধিক পেশেন্ট ভর্তি ছিলেন। ক্রিটিক্যাল পেশেন্ট যেমন আমাদের বাইপাস সার্জারি পেশেন্ট ছিল, সিসিইউতে পেশেন্ট ছিল, এনআইসিইউ পেশেন্ট ছিল। আমরা সকল পেশেন্টকে সকলের সহযোগিতায়, বিভিন্ন সংস্থা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলোর সহযোগিতায় আমরা সকল পেশেন্টকে সেফলি বিভিন্ন হসপিটালে স্থানান্তর করতে সক্ষম হই। কোনো প্রকার হতাহতের কোনো চিত্র নাই, তথ্য আমাদের কাছে নাই। কথা বলতে চাই যে আপনার এই হাসপাতালটা চালু হতে কতদিন লাগতে পারে? এইটা আনুমানিক আমরা আশা করছি যে ক্ষতির পরিমাণ যতটুকু হয়েছে মিনিমাম 1 সপ্তাহ লাগতে পারে, তবে চেষ্টা করছি আরও অল্প সময়ের মধ্যে করা যায় কিনা। যদি আপনাকে ধন্যবাদ এহসান। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ায় প্রাগপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই প্রচেষ্টা সফল হয়নি। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। যদি আজকে ঠিক ভোর 5টা থেকে 5:30টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে, অর্থাৎ কুষ্টিয়া যে দৌলতপুর প্রাগপুরের যে সীমান্ত রয়েছে সেখানকার প্রায় 41 কিলোমিটার এরিয়া রয়েছে যেটা অরক্ষিত সীমান্ত। এই সীমান্ত দিয়ে আজকে ভোর আমি কথা বলেছিলাম যে বিজিবি 47 বিজিবি ব্যাটালিয়নের যিনি সিও রয়েছে রাশেদ কামাল রনি, তার সাথে কথা বলেছি। তিনি আসলে আমাকে জানিয়েছেন যে ভোর ঠিক 5টা 5:30 নাগাদ এই 12 জনকে তারা পুশিনের চেষ্টা করে বিএসএফ, এবং সেটিকে তারা বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা তাদেরকে রুখে দেয়, অর্থাৎ তাদেরকে প্রবেশ করতে এই পারে পাঠিয়েছিল। আসলে তাদেরকে এলাকাবাসী সহ তাদেরকে আবার ঠেলে পাঠানো হয়েছে। ঠিক ওপারে রয়েছে, এখন একেবারে জিরো লাইনে অবস্থান করছে। আমরা যতদূর জানতে পেরেছি এবং আমরা যেটা দেখেছি আসলে সেখানে বেশ কিছু শিশু রয়েছে এবং একেবারেই দুধের শিশু যাদেরকে বলা হয় এমন শিশু রয়েছে, নারী রয়েছে এবং কয়েকজন পুরুষও রয়েছে। তারা একটি জায়গায় অবস্থান করছে। ঠিক সেই জায়গাটিতে এখনো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অনেকটা আড়ালে রয়েছে তারা। আর এই বিষয়টি নিয়ে আসলে দেশের সব বিভিন্ন সীমান্ত এলাকা দিয়েই কিন্তু এই পুশিনের চেষ্টা চলছে এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু বিকেল বা দুপুর নাগাদ তারা সেখানে উপস্থিত হবেন এবং দুই পক্ষের বা দুই দেশের তাদের সাথে আলোচনা হবে। আসলে তারপরেই সিদ্ধান্ত নেবে যে তাদেরকে আসলে কি করবে। জ্যোতি। রুহুল আমিন বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন অনেকে। নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। অন্যদিকে বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, রেলপথে কর্ড লাইন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ সব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের। কর্ণফুলী নদীর তলদেশে টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে আগেই। বাজেট ঘোষণার পর এবার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া চর টার্মিনাল, মেট্রো রেল ও মনোরেল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীত করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। পাশাপাশি রেলপথে কর্ড লাইন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমানোর বিষয়টিও আলোচিত হচ্ছে। 1.5 ঘন্টা সময় কমে যাবে, তাহলে 5 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ট্রাভেল করা যাবে। এতে করে অনেকে যারা
ইয়ের জন্য প্লেনে যাত্রা করা আমার মনে হয় তারা এই লাইনে করবে। লালদিয়া সহ বিভিন্ন কন্টেইনার টার্মিনালগুলো কাজ চলছে, এগুলো যদি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তাড়াতাড়ি যদি কাজগুলো শেষ হয় তাহলে আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হইলে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের উপকার হবে। যত বেশি পোর্ট ইউজার ফ্রেন্ডলি হবে এটা ডেফিনেটলি দেশের জন্য ভালো। রেলপথে কিন্তু কোনো একটা জিনিস পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নেওয়া কিন্তু অনেক রিজনেবল কস্টে হয় কম্পেয়ারিং টু ট্রাকিং। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ বন্ধ, ফলে সংকটে শিল্প কারখানা। সংকট নিরসনের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে প্রস্তাবিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ পেশাজীবীদের। কারোর উপর কোনো রকম নেগলেক্ট করে না, সবাইকে এটাকে সহযোগী হিসাবে নিয়ে আমাদের সরকারের উদ্যোগগুলিকে, সরকারের কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য সবার সহায়তায় সবাইকে নিয়ে এগোতে হবে। এই বাংলাদেশ সবার দেশ। যে ধরনের বাজেট এখানে প্রয়োজন আছে সেগুলি সঠিক সময়ে বাস্তবায়নের জন্য ছাড় করা হয়, তাহলে পরে এই প্রকল্পগুলির মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে। বন্দরনগরীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে সব সংস্থার মধ্যে সমন্বয় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। তবে তাদের বড় দুশ্চিন্তা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং বাড়তি কর আরোপ নিয়ে। স্বাস্থ্যগত যে বরাদ্দটা দেওয়া হচ্ছে এটা খুবই পজিটিভ, এর সাথেও যেন কর্মসংস্থানের দিকটা যেন একটু দেখা হয়। ট্যাক্সের যে হার এটা এখানে রেট অনেক কমে, কিন্তু ট্যাক্সের পরিমাণ অনেক বেড়ে যাবে, কিন্তু ইনকাম বাড়তেছে না। ল্যাপটপের দাম কমাচ্ছে, ইলেকট্রিসিটি জিনিসের দাম কমাচ্ছে, এগুলো আমাদের সাধারণ মানুষের কোনো কাজে আসতেছে না। এগুলো আমাদের মতো সাধারণ জনগণের যেটা দরকার দৈনন্দিন জিনিসপত্র, এগুলো একটু দাম নিয়ে যদি একটু ভাবতেন। এখানে কোনো জনগণের কোনো প্রত্যাশা পূরণ হয় না। এটা সরকারি আমলারা এবং মন্ত্রীরা তাদের পকেট বাড়ি করার জন্য এই বাজেট করায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজারে দানের টাকার কোনো হিসাব নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়ের উৎস আর ব্যয় খাতের খোঁজ নিতেই ধরা পড়ে এই অস্বচ্ছতা। দীর্ঘদিনের ধরে শুধু ভাগবাটোয়ারা হয়েছে, এর কোনো হিসাব নেই বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের সমন্বয়ে মাজার কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের মাধ্যমে সকল হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহে ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজারে প্রতিদিন হাজারো ভক্তের আনাগোনা থাকে। মনোবাসনা পূরণের আশায় কেউ দেন টাকা পয়সা, স্বর্ণালংকার, কেউ নিয়ে আসেন গরু ছাগল। প্রায় 700 বছর ধরে চলছে এমন রীতি। মানবটা ছিল ওইটা দিলাম, আরো আশেপাশে আরো মাজার আছে, শাহপরান যাব, মাজারে জেরাত করলাম, সবার জন্য দোয়া করলাম, বাচ্চা কাচ্চা দুই আইজি বেরিয়ে গেলাম, ভালো লাগলো। তবে এসব দানের স্বচ্ছতা চান ভক্তরা। স্বচ্ছতা তো সব জায়গায় থাকা উচিত, সেটি মাজার হোক, সরকারি প্রশাসন হোক বা বিভিন্ন দপ্তর হোক, কারণ এখানে তো আসলে সাধারণ মানুষের অর্থায়নে এটি পরিচালিত হবে। সঠিকভাবে হিসাব যদি না দিতে পারে তাহলে এটা খারাপ জিনিস। যে টাকা মানুষের দেয়া কাজের জন্য কাজ যেতে হয়, মসজিদ, মাদ্রাসা, মাজারের কাজ। আদৌ কি স্বচ্ছতা আছে? প্রতিদিন দানের এই টাকা আর অন্যান্য জিনিসপত্র যায় কোথায়? সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প চলাকালে মাজারের আয়বের খোঁজ খবর নিতেই এসব প্রশ্নের উত্তর মেলে। মাজার কর্তৃপক্ষ শুধুমাত্র একটা প্রতিবেদন দিচ্ছেন যে প্রতিবেদনে একদিনের হিসাব আছে, একদিনে 1,43,000 সামথিং নগদ অর্থ, কিন্তু গরু, ছাগল, সোনা দানা বা অন্যান্য যেগুলো সেগুলোর কোনো হিসাব আসে নাই। জেলা প্রশাসক বললেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশেই তারা হিসাব সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছেন। আগামী 1 মাস হিসাব সংরক্ষণ করবে প্রশাসনের সমন্বয় কমিটি। ওয়াকফ রাষ্ট্রের কর্মকর্তারা এবং মাজার কর্তৃপক্ষ তারা মিলে যৌথভাবে তারা এটা হিসাব মেনটেন করতে হবে এবং এটা প্রতি মাসে আমাদের এটা চেক করবো। এবং আইনত জেলা প্রশাসক হচ্ছে যে দুটি ওয়াকফ সম্পত্তি, জেলা প্রশাসক ওয়াকফের সভাপতি হওয়ার কথা। মাজার কর্তৃপক্ষ অবশ্য বলছে, প্রশাসনের এমন আচরণে হতবাক তারা। সভায় উপস্থিত হওয়ার আগে দেয়া হয়নি পর্যাপ্ত সময়। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে।
প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে 2 মাজারে চলমান উন্নয়ন প্রকল্পে মাজারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল 5 কোটি টাকা। ৬৫% কাজ শেষে অর্থ দিতে পারেনি মাজার কর্তৃপক্ষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সিরাজগঞ্জের হাটি কুমরুলে ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নান্দনিক ইন্টারচেঞ্জ। জেলার বাসিন্দাদের পাশাপাশি যে উড়াল সড়কের আশায় রয়েছেন উত্তরের সকল মানুষ। তবে স্বপ্নের উড়াল সড়কই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিগ্রহণে জমি দেওয়া সাধারণ মানুষদের জন্য। বছরের পর বছর পার হলেও মেলেনি জমি অধিগ্রহণের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এর পেছনে রয়েছে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তাদের দুর্নীতি। সেসব অনিয়ম নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজকে প্রথমটি। সিরাজগঞ্জ হাটি কুমরুল ইন্টারচেঞ্জ। উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে যে উড়াল সড়ক। প্রকল্পের সৌন্দর্যে অভিভূত হলেও এ যেন কুপির নিচে অন্ধকার। সাসেক 2 প্রকল্পের আওতায় ইন্টারচেঞ্জ তৈরির জন্য 2018 সালে বহু লোকের জমি অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2020 সাল থেকে শুরু হয় অধিগ্রহণের চেক বিতরণ। সেক্ষেত্রে এতদিনে অধিগ্রহণের টাকাও জমির মূল মালিকদের পেয়ে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও কানুনগোদের দুর্নীতির কারণে কোনো টাকাই পাচ্ছেন না জমির মালিকরা। ইন্টারচেঞ্জ প্রকল্পের রাধানগর মৌজার ষাটোর্ধ্ব শহীরুদ্দিন, যার 28 শতক জমি অধিগ্রহণ করেছে সরকার। এরপর 2020 সাল থেকেই ফাইল নিয়ে ঘুরছেন সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। 23 সালে শহীরুদ্দিনের কাছে 15 লাখ টাকা দাবি করে ভূমি অফিসের কানুনগো রকিবুর রহমান রকিব এবং সার্ভেয়ার মমতাজ উদ্দিন। টাকা পেলেই কাগজপত্র ঠিক করার আশ্বাস দেয় তারা। অন্য এক জমি বিক্রি করে সেই ঘুষের টাকা দিয়েও 3 বছরে অধিগ্রহণের কোনো অর্থই উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী সহির। টাকাটা দেয় না, নানান তাল ভাঙা করিয়া আমাকে টাকা উঠাতে পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। রাখি বলে আমাকে এত ঘুরা এখন বলতে তোমার জমি নেই, আমার জমি নেই। মমতাজ 15 লক্ষ টাকা নিছে আমার এই টাকা তুলে দিতে। শুধু সহিরই নন, কানুনগো রকিবের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ অসংখ্য। ভুক্তভোগীরা জানান ভূমি অফিসে সক্রিয় রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের একটি চক্র, যাদের টাকা না দিলে অধিগ্রহণের চেক পাওয়া যায় না। মমতাজ আছে, তারপরে আপনার রাকিবুল আছে, আকবর আছে, ঠিক আছে। এরা একটা চক্র করছে, এরা বিভিন্ন লোকের কাছ থেকে এরকম ব্যবসা করে, টাকা দিয়ে এরকম বলতেছে আমাদেরকে খরচা খাচ্ছি দিলে পরে আমরা টাকা উঠা দেবো। টাকা তুলতে গেলে পরে মনে হয় যে অফিসে মনে হয় যে খালি ঘুষ দিতে হয় আর ঘুরতে হয়, মনে হয় যে বছরের পর বছর ঘুরতে হয়। ঘুষ যদি তাকে দেওয়ার শিকার হয় তাহলে মনে হয় যে তারা একটা ব্যবস্থা নিতে পারে বা এই ধরনের মনে হয় আমাদেরকে ইঙ্গিত জানায়। আমরা 2টা প্রশ্ন শেষ করে চলে যাই, আপনাদের ভালো হবে। আচ্ছা না, প্রশ্ন করি না প্লিজ একটু এসব বিষয়ে প্রশ্ন করতে গেলে প্রথমে সাংবাদিক ম্যানেজার চেষ্টা করলেন অভিযুক্ত রকিব, পরে নিজেকে নির্দোষ দাবি করেন। আমি বলি আপনার বাইরে এসে 2টো কথা কারণ চলে যায়। এইগুলা কথা, এগুলা কোনো ভিত্তি নাই, আর এইগুলা আমার দ্বারা এটা সম্ভব না কখন। জমির মালিকদের হয়রানি বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়টা, প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা, যেহেতু তারা একটা পরিবেশ নষ্ট করছে। ভূমির মালিক যারা এই ক্ষতিপূরণ দাবিদার, তারা যাতে তাদের যে পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা যাতে বুঝে পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি অধিগ্রহণের অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী জমির মালিকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।